আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সিরাজগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। তোমাদের আজকের পাঠ সন্ধিকে নিয়ে। আজকের পাঠ শেষে তোমরা সন্ধির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, সন্ধি বিচ্ছেদ করে রচনা ও উপস্থাপনা শ্রুতিমধুর ও ত্রুটিমুক্ত করে পরিবেশন করতে পারবে। আশা করছি তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছো। তো শিক্ষার্থী, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যখন যে সকল শব্দ, শব্দাংশ, ধ্বনি, বাক্য ইত্যাদি খুশি আমরা উচ্চারণ করে থাকি, এই উচ্চারণ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে উচ্চারণ করতে পারি। তার আমি দুটি রূপ দেখাচ্ছি। একটি হলো আমি বিদ্যা আলয়ের পাঠা আগারের একজন সদস্য। শিক্ষার্থী, আমি এখানে লিখেছি আমি বিদ্যা আলয়ের পাঠা আগারের একজন সদস্য। তো আমার এই বাক্যটি দ্বারা তোমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছ যে আমি এখানে বোঝাতে চেয়েছি আমি বিদ্যালয়ের পাঠাগারে একজন সদস্য। আসলে এখানে কি হয়েছে, বিদ্যা আলয়ের আর পাঠা আগারের এই শব্দযুগল আর এই শব্দযুগল এদেরকে আমরা আলাদা আলাদাভাবে উচ্চারণ করেছি। আসলে বিদ্যা একটা শব্দ, আলয়ের একটা শব্দ, আবার পাঠা একটা শব্দ, আগারের একটা শব্দ। তো একে যদি আমরা সংক্ষেপে বলি যে আমি বিদ্যালয়ের পাঠাগারের একজন সদস্য, তাহলে এটি শুনতে আগের চেয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করছি তা হলো এই বিদ্যা আলয়ের না হয়ে যদি আমরা বিদ্যালয়ের বলি আর পাঠা আগারের না বলে যদি পাঠাগারের বলি, তাহলে অপেক্ষাকৃত ভালো হয়, শ্রুতিমধুর হয় এবং সংক্ষিপ্ত হয়। সময় স্বল্পতা আমরা এখানে প্রয়োগ করতে পারি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশি কিছু বোঝাতে পারি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দের মিলনে একটি শব্দ হয়েছে, এখানে দুটি শব্দের মিলনে একটি শব্দ হয়েছে। এই দুটি শব্দকে একটা শব্দে রূপান্তরিত করা, সংক্ষেপ করা, দুটি শব্দের মিলন ঘটানোই হলো যার কাজ, তা হলো সন্ধি। তাহলে আমরা বলতে পারি সন্ধি শব্দের অর্থ মিলন, এর কাজ হলো সংক্ষেপ করা বা সংক্ষিপ্ত করা। এখন এই সন্ধিকে সংক্ষেপ করতে বা সংক্ষিপ্ত করতে আমাদের বাংলা ব্যাকরণের কতকগুলো নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় সেটি কীভাবে আমরা এই সন্ধি বা মিলন ঘটাবো, সে সকল বিষয় আমাদের আজকের আলোচ্য পাঠ। তো শিক্ষার্থী, আমি মুছে নিচ্ছি।
বলছিলাম সন্ধি আজকের পাঠ। তো এই সন্ধিটা সন্ধি এর কাজ কি সেটাও আমরা আলোচনা করেছিলাম। তো এই সন্ধি আসলে বাংলা ভাষায় সন্ধি দুই রকমের হয়। একটি হলো স্বরসন্ধি, অপরটি হলো ব্যঞ্জন সন্ধি। এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এই দুইটা সন্ধি বাংলা ব্যাকরণে হয়, কিন্তু আমরা জানি সংস্কৃত ভাষা আসলে কোনো রূপ পরিবর্তন ছাড়াই তৎসম রূপে ব্যবহৃত হয়ে থাকে। তো তৎসম শব্দে সন্ধি আসলে তিন প্রকার, এর সাথে আরও একটি আছে, সেটি হলো বিসর্গ সন্ধি। আমাদের আজকের পাঠ এই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধিকে নিয়েই। এখন এই স্বরসন্ধি কি? স্বরসন্ধি হলো আমরা দেখছিলাম যে একটি সন্ধি দেখছিলাম, বিদ্যা আর আলয়। তো বিদ্যা আর আলয় একত্রিত হয়ে হয়েছিল বিদ্যালয়। তো আমরা এখানে দেখছি যে বিদ্যার আ ধ্বনি এবং আলয়ের আ ধ্বনি এরা যুক্ত হয়ে একটি ধ্বনিতে রূপান্তরিত হয়েছে এবং আ আকার যুক্ত ধ্বনি হয়েছে, অর্থাৎ আ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি স্বরধ্বনি, এটিও স্বরধ্বনি। এইরকম স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি স্বরসন্ধি। একইভাবে স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ এর সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি আসলে বিসর্গ সন্ধি। এখন এই সন্ধিগুলো আসলে কিভাবে সাধিত হয়? এই সন্ধিগুলো সাধিত হয়, এই সন্ধিগুলো সাধিত হয় হয় একটি ধ্বনি লোপ পায় অথবা উভয় ধ্বনি মিলিত হয়ে, অথবা একটি ধ্বনি বদলে গিয়ে, অথবা উভয় ধ্বনি বদলে গিয়ে নতুন একটা ধ্বনি সৃষ্টির মাধ্যমে আসলে সন্ধি হয়। তো আমরা জানছিলাম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি ব্যঞ্জন সন্ধি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় সেটি ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ এর সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি বিসর্গ সন্ধি। তো শিক্ষার্থী, আমরা স্বরধ্বনি সম্পর্কে যদি একটু আলোচনা করে আসি, তাহলে আসলে স্বরধ্বনিতে এই আকারটা এসেছে। আমাদের একটি উদাহরণ পড়ছিলাম আমরা, বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। এখানে কি হয়েছে, এই আকারটা পেয়েছি আমরা। এটাকে পেতে আমাদের কি কি লেগেছিল,
বিদ্যার আ আর আলয়ের আ। তো আ ধ্বনির সাথে আ ধ্বনি যুক্ত হয়ে আকার যুক্ত ধ্বনি হয়। তারপরে অ ধ্বনির সাথে অ ধ্বনির সাথে আ ধ্বনি মিলিত হয়েও আকার হয়। আবার আ ধ্বনির সাথে অ ধ্বনি যুক্ত হয়েও এই আ ধ্বনি হয়, অথবা অ ধ্বনির সাথে অ ধ্বনি যুক্ত হয়েও ওই আকার যুক্ত ধ্বনি হয়। এভাবে আসলে স্বরসন্ধি হয়। তাছাড়াও স্বরসন্ধি অন্যান্যভাবেও হতে পারে, যেমন অতি যোগ ইত। আমরা দেখতে পাচ্ছি অতির ই আর ইতর ই, এরা যুক্ত হয়ে আসলে কি হয়েছে, দীর্ঘ ইকার হয়েছে। তাহলে আমরা দেখছি যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে সন্ধির ক্ষেত্রে ই এবং ই ধ্বনি যুক্ত হয়ে দীর্ঘ ইকার হয়। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, পরিযোগ ইক্ষা সমান পরীক্ষা, এক্ষেত্রে কি হয়েছে, এই পরীর ই আর ইক্ষার ই যুক্ত হয়ে আসলে দীর্ঘ ইকার হয়েছে। তাহলে ই এবং দীর্ঘ ই মিলে কিন্তু দীর্ঘ ইকার হয়। এছাড়াও আরও মিলন আছে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে রস্যৌকার আর রস্যৌকার এরা কিন্তু মিলে, অর্থাৎ উ যোগ উ সমান দীর্ঘ উ হয়। আবার উ যোগ এরাও কিন্তু দীর্ঘ হয়। তো এভাবে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের সাপেক্ষে স্বরসন্ধি সাধিত হয়। আর স্বরসন্ধি এভাবে সাধনের ফলে আমরা যেটি জানতে পারলাম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনেই স্বরসন্ধি হয়। শিক্ষার্থী, এবার দেখি ব্যঞ্জন সন্ধি কিরূপ হয়। ব্যঞ্জন সন্ধি ইতিমধ্যে আমরা জেনেছি যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেই সন্ধি হলো ব্যঞ্জন সন্ধি। তো আমরা যদি একটি উদাহরণের দ্বারা আলোচনা করি, তাহলে প্র যোগ ছদ সমান প্রচ্ছদ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রর ও আর ছদের ছ, এরা কি হয়েছে, ছয় ছয় হয়েছে। তাহলে তো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মিলনে স্বরসন্ধি হয়েছে। ওটাকে ও না বলে অ বলাই বেটার, প্র। এভাবে স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। আবার আমরা যদি ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনির মিলন দেখি, তাহলে কি হয়, ব্যঞ্জন ধ্বনির প্রথমে তারপরে স্বরধ্বনি, এরা যদি মিলিত হয়ে সন্ধি স্থাপন করে বা সন্ধি সাধিত হয়, তাহলে সেটিও ব্যঞ্জন সন্ধি।
যেমন আমি একটি উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দিক যোগ অন্ত সমান দিগন্ত। এখানে ক আর অ এই দুটি ধ্বনি মিলে ধ্বনি একত্রিত হয়ে গ হয়েছে। তাহলে শিক্ষার্থী আমরা দেখলাম যে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি এবং অথবা পূর্বে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি অথবা উভয়টি ব্যঞ্জন ধ্বনি, উভয়টি ব্যঞ্জন ধ্বনি এক ধ্বনিতে রূপান্তরিত হলে সেটিও ব্যঞ্জন সন্ধি হয়। যেমন বিপদ যোগ জনক সমান বিপজ্জনক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ আর জ এরা তাহলে বিপজ্জনক সন্ধিটি আসলে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের উদাহরণ। ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হওয়ার উদাহরণ। তো শিক্ষার্থী আমরা এভাবে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধিগুলা পৃথক করার চেষ্টা করব এবং আমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা অনুশীলন করার চেষ্টা করব। এবার চলো যাই বিসর্গ সন্ধি সম্পর্কে জানা যাক। বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা আমরা অনেক শব্দ ব্যবহার করে থাকি প্রয়োজনের ক্ষেত্রে। সেই সমস্ত শব্দের শেষে সাধারণত বিসর্গ থাকে। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দের মাঝখানেই বিসর্গ ব্যবহৃত হয়ে থাকে। তো এই ধরনের শব্দ একাধিক শব্দ যখন এক পদে পরিণত হবে, মানে একটা শব্দে রূপান্তরিত হবে কোনো ধ্বনির লোপ পেয়ে বা উভয় ধ্বনির অর্থ বহাল রেখে, এরকম যখন হবে তখন সেই ধরনের সন্ধিকে আমরা বলবো বিসর্গ সন্ধি। অর্থাৎ বিসর্গ, এই বিসর্গ এর সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে বা বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সন্ধি আর মিলন একই কথা, সন্ধি হলো বিসর্গ সন্ধি। বলছিলাম বিসর্গ এর সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সন্ধি হলো বিসর্গ সন্ধি। এখন এই বিসর্গ সন্ধিগুলা কিভাবে সাধিত হয় সেদিকে আমরা একটু আলোকপাত করে দেখি। অন্ত বিসর্গ যোগ গত সমান অন্তর্গত। আবার নিবিসর্গ যোগ
পাপ সমান নিষ্পাপ। আমরা দেখতে পাচ্ছি যে অন্ত এবং গত এই এখানে দুটি ধ্বনি কি হয়েছে, আরেকটা ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, একটি রেপ এসে পড়েছে। আবার এখানে যে জিনিসটা লক্ষ্য করছি যে বিসর্গ নেই, এখানে বিসর্গ নেই, তো নি বিসর্গ যোগ পাপ, এখানে বিসর্গটি নেই, উপরন্ত কি হয়েছে, একটা স এসে পড়েছে। অর্থাৎ এই ধরনের সন্ধি হলো বিসর্গ সন্ধি। আমরা এখানে লক্ষ্য করছি এখানে এই রেপটি এসে পড়েছে, কিন্তু এখানে রেপ আসেনি, এখানে স এসে পড়েছে। এই রকম বিসর্গ সন্ধির এই রকম ধর্মের কারণেই বিসর্গ সন্ধিকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো রজাত বিসর্গ সন্ধি, আরেকটা হলো সজাত বিসর্গ সন্ধি। নিশ্চয়ই একটা শব্দ হবে। তো বিসর্গ সন্ধিকে আমরা দুইভাবে দেখতে পাচ্ছি, দুই জাতীয়, একটি হলো রজাত বিসর্গ সন্ধি, আরেকটি হলো সজাত বিসর্গ সন্ধি। অর্থাৎ অধ্বনির সাথে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা এখানে গ দেখতে পাচ্ছি, যদি অন্তর অ এই ধ্বনির সাথে যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধ্বনি যুক্ত হয়, অথবা হ, জ, ল এই জাতীয় ধ্বনি যদি যুক্ত হয় বা মিলিত হয়, তাহলে কি হয়, এই রজাত বিসর্গ সন্ধি হয়ে থাকে। আর যদি ই ধ্বনির সাথে যদি ই ধ্বনির সাথে যদি প থাকে, প যুক্ত হয়, প ধ্বনি যুক্ত হয়, বা ওই তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যতীত যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সজাত বিসর্গ সন্ধি হয়ে থাকে। তো আমরা এভাবে বিসর্গ সন্ধির রজাত বিসর্গ সন্ধি এবং সজাত বিসর্গ সন্ধিগুলোকে আমরা অনুশীলন করব। শিক্ষার্থী, বিসর্গ সন্ধি আরও কিছু নিয়ম আছে, আমরা সেগুলোর দিকে যদি একটু আলোকপাত করি। যদি বিসর্গ এর পরে চ অথবা ছ ধ্বনি, বিসর্গ এর সাথে চ অথবা এরপরে চ অথবা ছ ধ্বনি যদি থাকে, সেক্ষেত্রে আসলে কি হয়, সেক্ষেত্রে তালব্য স হয়ে যায়। অর্থাৎ বিসর্গ এর পরে চ বা ছ থাকলে ওই ধ্বনিদ্বয় তালব্য স হয়ে যায়। যেমন নি বিসর্গ যোগ চয়, আমরা এখানে নিশ্চয় লিখতে পারি নিশ্চয়। শিক্ষার্থী, এই যে বিসর্গ এর পরে চ বা ছ ধ্বনি থাকলে, মানে চ আছে, অর্থাৎ বিসর্গ প্লাস চ হয়েছে, এখানে আমরা কি পেয়েছি, একটি তালব্য স পেয়েছি। অর্থাৎ বিসর্গ এর পরে যদি চ অথবা ছ ধ্বনি থাকে, সেক্ষেত্রে কি হয়ে যায়,
ওই ধ্বনিদ্বয়ের মিলনের পর স তালব্য স হয়ে যায়। আবার বিসর্গের পরে যদি ট অথবা ঠ ধ্বনি থাকে তাহলে কি হয়, তাহলে মূর্ধন্য স হয়ে যায়। অর্থাৎ যদি শব্দদ্বয়ের প্রথম শব্দের শেষে বিসর্গ এবং পরবর্তী শব্দের শুরুটা যদি ট অথবা ঠ দিয়ে হয়, সেক্ষেত্রে উভয় ধ্বনি মিলনে আমরা মূর্ধন্য স পাই। যেমন চতু বিসর্গ যোগ টয়, এখানে সন্ধি হবে চতুষ্টয়। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি বিসর্গ এবং ট, বিসর্গের পরে ট আছে, সুতরাং এরা কি হয়ে গেছে, এই যে মূর্ধন্য স হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি নিয়ম পড়ব। আমরা দেখি, একটি উদাহরণ লিখছি আমি। নি বিসর্গ যোগ তেজ, এর সন্ধি হবে নিস্তেজ। শিক্ষার্থী, আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, এখানে বিসর্গ, এরপরে কি আছে, ত আছে, থও থাকতে পারতো, তাহলে ত অথবা থ ধ্বনি যদি থাকে বিসর্গ এর পরে, তাহলে কি হয়ে যায়, এই যে বিসর্গ আর এই যে ত দন্ত স হয়ে গেছে। অর্থাৎ বিসর্গ এর পরে যদি ত বা থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে দন্ত স হয়। শিক্ষার্থী, এভাবে আমরা আমাদের বিসর্গ সন্ধিগুলো অনুশীলন করব। তো সন্ধির নিয়মেই যে সব শব্দই যে সন্ধি দ্বারা সাধিত হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আসলে ওই বিসর্গ লোপ পায় না। যেমন প্রাত বিসর্গ যোগ কাল, এখানে কিন্তু আসলে লিখতে হবে প্রাত কাল। আবার অন্ত বিসর্গ করণ, বিসর্গ যোগ করণ, অন্ত বিসর্গ যোগ করণ সমান অন্ত করণ। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এই তো সন্ধিদ্বয়ে এখানে বিসর্গ ছিল, বিসর্গ রয়েই গেছে, বিসর্গ ছিল, বিসর্গ রয়েই গেছে। অর্থাৎ এই সন্ধিদ্বয়ে কিন্তু বিসর্গ লোপ পায়নি। এমনি আরও কিছু উদাহরণ আছে যে সকল বিসর্গ সন্ধিতে আসলে বিসর্গ লোপ পায় না। শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আমি সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে তোমাদের সাথে ছিলাম। আশা করছি তোমরা কিছু বুঝতে পেরেছো। আশা করছি সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ করার জন্য কতগুলো নিয়ম তোমাদের বোধগম্য হয়েছে। তোমরা আরও বেশি বেশি অনুশীলন করবে। তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে, সবগুলো হয়তো আজকে আলোচিত হলো না, তবে সে সকল সম্পর্কে আসলে কিছুটা ইঙ্গিত রাখা হয়েছে। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই অনুশীলন করে তোমরা তোমাদের সন্ধি অধ্যায়টি সম্পন্ন করবে। তো তোমাদের জন্য ছোট্ট বাড়ির কাজ আছে, সেটি হলো সন্ধি সম্পর্কিত দশটি নিয়ম
উদাহরণ সহ লিখো। শিক্ষার্থী, তোমরা সন্ধি সম্পর্কিত 10টি নিয়ম উদাহরণ সমেত লিখবে। এটি ছিল তোমাদের বাড়ির কাজ। এতক্ষণ সিরাজগঞ্জ অনলাইন স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা অবশ্যই সুস্থ আছো, সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।